আমাদের দেহের 60% জল দিয়ে গঠিত, অথবা দেহ বাদে জল ছাড়াও বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন প্রোটিন, ফ্যাট, শর্করা এবং ডিএনএ রয়েছে। তবে এখানে আকর্ষণীয় অংশটি হল, এই অণুগুলোর কোনোটিই জীবিত নয়, তবুও আমরা যারা এই অজীবিত অণু থেকে সম্পূর্ণরূপে তৈরি, তারা জীবিত। তাহলে এখানে প্রশ্ন ওঠে, জীবন আসলে কি? আমাদের কোষগুলোর প্রত্যেকটি জীবিত, তবে এর বাইরে আমরা আরও বলি যে আমরা সামগ্রিকভাবে জীবিত থাকি। কিন্তু যদি তাই হয়, তাহলে যখন কেউ মারা যায়, তখন কি তার দেহের সব কোষ একই মুহূর্তে মারা যায়? উত্তর হল না। মৃত্যুর পরেও ব্যক্তির কিছু অঙ্গ ও কোষ কিছু সময়ের জন্য জীবিত থাকে। এই কারণেই মৃত্যুর পরও অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হয়। এমনকি 24 ঘন্টা পরেও শরীরে কিছু জীবিত কোষ থাকে। যখন দেহ দাফন বা শ্মশানের জন্য প্রক্রিয়াজাত করা হয়, তখনও কিছু কোষ জীবিত থাকতে পারে। আমরা সাধারণত এই বিষয়টি নিয়ে ভাবি না যে মৃত্যুর পরেও শরীরের কিছু কোষ জীবিত থাকে। এখানেই আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, আমরা যখন ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া ও অন্যান্য এককোষী জীব সফলভাবে তৈরি করতে পারি, এমনকি প্রাণীর ক্লোনও করতে পারি, তখন কি মানবদেহের বাইরে কৃত্রিম গর্ভের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া সম্ভব হবে? বিজ্ঞানীরা ইতিমধ্যেই এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তবে তাত্ত্বিকভাবে আমরা জীব তৈরি করতে পারলেও জীবন সৃষ্টি করতে এখনও সক্ষম হইনি। তাহলে জীব তৈরি করা ও জীবন তৈরির মধ্যে পার্থক্য কি? জীবন আসলে কি? এই প্রশ্নের উত্তর বিস্তৃত হলেও এই ভিডিওতে আমরা এটি 3টি দৃষ্টিভঙ্গির মাধ্যমে অন্বেষণ করব। প্রথমত, আমরা কোন পর্যায়ে বলতে পারি যে কিছু জীবিত? দ্বিতীয়ত, অজীবিত অণু থেকে তৈরি হওয়া জীবন একক কোষের জীবন কি কোনো ব্যক্তির জীবনের মতো? তৃতীয়ত, যদিও আমরা কৃত্রিমভাবে জীবিত জীব তৈরি করতে পেরেছি, কেন আমরা এখনও জীবন সৃষ্টি করতে পারিনি? এই ভিডিওর লক্ষ্য আপনাকে চ্যালেঞ্জ করা এবং জীবন কি তা নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করা। হ্যালো বন্ধুরা, গত কয়েক মাস যাবৎ সবার জন্য রহস্যপূর্ণ জগৎ চ্যানেল আপনাদের জন্য নতুন ও আকর্ষণীয় ভিডিও তৈরি করছে। আজকের ভিডিওতে স্বাগতম। বিজ্ঞানীরা সিনথেটিক জীব তৈরি করে চলেছেন, তবুও প্রশ্ন থেকে যায়, আমরা কেন এখনও সম্পূর্ণ নতুন জীবন সৃষ্টি করতে পারছি না? 2000 দশকের পরেও কেন আমরা একদম শুরু থেকে জীবন তৈরি করতে ব্যর্থ হচ্ছি? জন ক্রেগ ভেন্টার এবং তার নেতৃত্বাধীন বিজ্ঞানীরা সফলভাবে ল্যাবরেটরিতে সিনথেটিক ব্যাকটেরিয়া তৈরি করেছেন। তারা প্রথমবারের মতো রাসায়নিকভাবে সংশ্লেষিত সম্পূর্ণ ব্যাকটেরিয়া জিনোম তৈরি করেন, যা নিউক্লিওটাইড দ্বারা গঠিত। এই সম্পূর্ণ জিনোম একত্রিত হওয়ার পর তারা একটি প্রাকৃতিকভাবে বিদ্যমান ব্যাকটেরিয়া কোষ নিয়েছিলেন এবং তার ডিএনএ সম্পূর্ণরূপে সরিয়ে ফেলে কৃত্রিম ডিএনএ প্রতিস্থাপন করেন। একবার পরিবর্তিত ব্যাকটেরিয়া সক্রিয় হলে এটি নতুন ব্যাকটেরিয়া কোষ তৈরি করা শুরু করে। এই গবেষণা আমাদের কাছে এক বিশাল প্রশ্নের দ্বার উন্মুক্ত করে, আমরা যদি একটি জীবিত কোষ তৈরি করতে পারি, তবে সত্যিকারের জীবন সৃষ্টি করা এখনও কেন সম্ভব হয়নি? সিনথেটিক ডিএনএর উপর ভিত্তি করে তৈরি করা হয়, এমনকি এই নতুন ব্যাকটেরিয়ার অভ্যন্তরে প্রোটিন ও সেলুলার কাঠামোগুলোও কৃত্রিম জিনোম অনুসারে তৈরি করা হয়েছিল। এটি প্রমাণ করে যে একটি সম্পূর্ণ কার্যকরী, স্বপ্রতিলিপিযুক্ত জীব ল্যাব তৈরি ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। এর অর্থ, বিজ্ঞানীরা সফলভাবে একটি নতুন সংস্থা তৈরি করেছেন। তারা ল্যাবরেটরিতে নতুন প্রজাতির ব্যাকটেরিয়া তৈরি করেছেন, যা এর আগে প্রকৃতিতে অস্তিত্বই ছিল না। একই সঙ্গে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যদিও সংখ্যার দিক থেকে এই নতুন ব্যাকটেরিয়া সম্পূর্ণ সিনথেটিক ডিএনএর ভিত্তিতে তৈরি হয়েছিল, তবে প্রথম পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়াল কোষটি ল্যাব তৈরি ছিল না। এটি একটি প্রাকৃতিকভাবে বিদ্যমান জীবন্ত কোষ ছিল। এটি বোঝায় যে বিজ্ঞানীরা নতুন ধরনের জীবন্ত ব্যাকটেরিয়া তৈরি করতে পেরেছেন, তবে আমরা এখনও সম্পূর্ণরূপে অজীবিত উপাদান ব্যবহার করে স্ক্র্যাচ থেকে জীবন তৈরি করতে পারিনি। এখন আসল চ্যালেঞ্জ হল, আমরা কি কেবল সিনথেটিক অণু ব্যবহার করে স্ক্র্যাচ থেকে একটি সম্পূর্ণ জীবন্ত কোষ তৈরি করতে পারব? এই গবেষণা ক্ষেত্রে বিজ্ঞানীরা অনেক অগ্রগতি করেছেন। তারা কৃত্রিম কোষের ঝিল্লি তৈরি করেছেন এবং এমনকি রাইবোসোমের মতো সিনথেটিক সেলুলার কাঠামোও গঠন করেছেন। কৃত্রিমভাবে তৈরি কোষগুলো শক্তি উৎপাদন সহ একটি জীবন্ত কোষের কিছু প্রাথমিক কার্য সম্পাদন করতে পারে। তবে এই অগ্রগতি সত্ত্বেও সিনথেটিক কোষ এখনও প্রকৃত জীবন্ত কোষের মতো স্বপ্রতিলিপি করতে পারে না। এই কারণেই সিনথেটিক জীববিজ্ঞানের এত বড় অগ্রগতি সত্ত্বেও আমরা এখনও বলতে পারি না যে আমরা পুরোপুরি জীবন তৈরি করতে সক্ষম হয়েছি।
এখন আমাদের পরবর্তী প্রশ্নটি অন্বেষণ করা দরকার, আমরা যখন বলি যে একটি কোষ জীবিত, তখন আসলে এর মানে কি? আমরা জানি পৃথিবীর সমস্ত জীবিত জীব কোষ দ্বারা গঠিত। কিছু অর্গানিজম অনেক কোষের সমন্বয়ে তৈরি হয়, আবার ব্যাকটেরিয়ার মতো কিছু জীব একক কোষের হয়। সংক্ষেপে, কোষই জীবনের মৌলিক একক। যদিও কোষগুলো অতি ক্ষুদ্র, তবুও তারা অত্যন্ত জটিল এক একটি সিস্টেম। এমনকি সবচেয়ে সহজ জীবন্ত কোষেও হাজারো ভিন্ন ধরনের অণু থাকে। এই অণুগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় জল, যা কোষের প্রায় 60% তৈরি করে। জলের পরেই সবচেয়ে প্রচুর পরিমাণে থাকে প্রোটিন। একটি একক কোষে হাজার হাজার ভিন্ন প্রকারের প্রোটিন, ফ্যাট, শর্করা, ডিএনএ ও অন্যান্য বায়োমলিকিউল থাকে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই রাসায়নিক উপাদানগুলোর কোনোটিই স্বতন্ত্রভাবে জীবিত নয়। তবুও, যখন তারা সঠিকভাবে সংগঠিত হয়, তখন তারা একটি জীবন্ত কোষ গঠন করে। তাহলে, জীবন আসলে কি? কেন দুটি অভিন্ন কোষের মধ্যে একটি জীবিত থাকে, অন্যটি মরে যায়? একটি জীবন্ত কোষের মূল রহস্য লুকিয়ে আছে তার জৈব রাসায়নিক ক্রিয়াকলাপের মধ্যে। একসঙ্গে ঘটে যাওয়া এই বিক্রিয়াগুলো যদি বন্ধ হয়ে যায়, তবে কোষটি মারা যায়। এই ধারণাটি আরও ভালোভাবে বুঝতে দুটি অভিন্ন ইঞ্জিনের উদাহরণ ধরা যাক। উভয় ইঞ্জিনেই একই উপকরণ, একই তেল ও শীতলকরণ ব্যবস্থা রয়েছে, কিন্তু একটি ইঞ্জিন চলতে পারে, অন্যটি বন্ধ। পার্থক্য হল, একটিতে শক্তির সক্রিয় প্রবাহ রয়েছে, অন্যটিতে নেই। জীবিত কোষেও ঠিক একই ঘটনা ঘটে। একটি জীবন্ত কোষ ক্রমাগত শক্তি উৎপাদন করে, যা তার রাসায়নিক বিক্রিয়াগুলোর জন্য ব্যবহৃত হয়। এই বিক্রিয়াগুলোর কিছু কোষের শক্তি উৎপাদনে সহায়তা করে, আবার কিছু কোষের স্বাস্থ্য বজায় রাখে। অনেক প্রতিক্রিয়া একটি টেকসই চক্র গঠন করে, যেখানে শক্তি উৎপাদন ও জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ একে অপরকে সমর্থন করে। যদি এই চক্রের কোনো একটি অংশ ভেঙে যায়, তবে পুরো প্রক্রিয়াটি থেমে যায় এবং কোষটি মারা যায়। এই পরিস্থিতি আমাদের ইঞ্জিনের উপমাটির সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। ইঞ্জিনটির কাজ করার জন্য অনেক সহায়ক সিস্টেমকে একসঙ্গে কাজ করতে হয়। জ্বালানি পাম্পকে অবশ্যই জ্বালানি সরবরাহ করতে হবে, তেলের পাম্পকে অবশ্যই তেল সরবরাহ করতে হবে, ভালভগুলোকে অবশ্যই সঠিকভাবে বাতাস পরিচালিত হতে হবে। এই সমস্ত সিস্টেম ইঞ্জিন থেকে শক্তি নিয়ে পরিচালিত হয়। যদি এই সিস্টেমগুলোর একটিও ব্যর্থ হয়, ইঞ্জিনটি বন্ধ হয়ে যাবে। একইভাবে, যদি ইঞ্জিন নিজেই এই সমস্ত সিস্টেম বন্ধ করে দেয়, তবে এর অর্থ দাঁড়ায় যে ইঞ্জিন এবং তার সমস্ত সহায়ক সিস্টেম পরস্পরের ওপর নির্ভরশীল। এই সমস্ত সিস্টেমের সঠিকভাবে সমন্বিত অপারেশনই একটিকে বন্ধ ইঞ্জিন থেকে চলমান ইঞ্জিনে রূপান্তরিত করে। একটি জীবন্ত কোষেও একই ঘটনা ঘটে। এটি একটি মৃত কোষ থেকে পৃথক হয় কারণ কোষের সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ একসঙ্গে সঠিকভাবে কাজ করে। তবে, একটি ইঞ্জিনে সমস্ত সিস্টেম যান্ত্রিকভাবে সংযুক্ত থাকে, তাই যখন আপনি ইঞ্জিনটি চালু করতে চাবি ঘোরান, তখন সবকিছু একসঙ্গে শুরু হয়। কিন্তু, একটি জীবন্ত কোষে সমস্ত বায়োকেমিক্যাল প্রক্রিয়া একসঙ্গে শুরু হয় না। যেহেতু প্রতিটি প্রক্রিয়া পরস্পরের ওপর নির্ভরশীল, একটির শুরু হওয়ার জন্য অন্যটির উপস্থিতি প্রয়োজন হয়। এটি জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোর একটি পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক তৈরি করে, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এই কারণেই, আমরা যদি সব প্রয়োজনীয় বায়োমলিকিউল নিয়ে একটি কোষ তৈরি করি, তবুও সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে একসঙ্গে শুরু করা অত্যন্ত কঠিন। এটাই একটি বিশাল চ্যালেঞ্জ। এটি অন্যতম প্রধান কারণ, যার জন্য আমরা এখনও সম্পূর্ণরূপে অজীবিত উপাদান থেকে শতভাগ সিনথেটিক জীবন্ত কোষ তৈরি করতে সক্ষম হইনি। তবে, এর অর্থ এই নয় যে এটি অসম্ভব। বাস্তবে, বিজ্ঞানীরা ইতোমধ্যে কিছু মৃত কোষে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো আংশিকভাবে পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন। তবে, আমরা এখনও কোষকে টেকসই করার মতো পর্যায়ে পৌঁছাইনি, যেখানে সমস্ত প্রতিক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে পুনরায় শুরু হবে। তবুও, আমরা ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকেই এগিয়ে চলেছি। এর আগে আমরা আলোচনা করেছি যে একটি জীবন্ত কোষের সমস্ত জৈব রাসায়নিক প্রক্রিয়া আন্তঃসংযোগযুক্ত এবং এটি একটি অবিচ্ছিন্ন শক্তি প্রবাহ বজায় রাখে। ইঞ্জিনের সাদৃশ্য ব্যবহার করে আমরা দেখেছি যে একাধিক প্রক্রিয়া অবিচ্ছিন্ন শক্তি সরবরাহের মাধ্যমে একত্রে কাজ করে। এটি একটি আকর্ষণীয় প্রশ্নের জন্ম দেয়, যদি একটি ইঞ্জিনের একাধিক স্বতন্ত্র সিস্টেম থাকে এবং এটি একটি অবিচ্ছিন্ন শক্তি প্রবাহ বজায় রাখে, তবে কেন আমরা এটিকে জীবিত বিবেচনা করি না? এর কারণ হল,
একটি জীবন্ত কোষের নির্দিষ্ট কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে একটি যান্ত্রিক সিস্টেমের চেয়ে আলাদা করে তোলে। জীবিত জীবকে অজীবিত ব্যবস্থার থেকে আলাদা করে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি, তা হল হোমিওস্টেসিস। একটি জীবন্ত কোষকে অবশ্যই জীবনকে টিকিয়ে রাখতে তার অভ্যন্তরীণ রাসায়নিক পরিবেশ নিয়ন্ত্রণ করতে হয়। প্রতিটি কোষের চারপাশে একটি কোষঝিল্লি থাকে যা প্রয়োজনীয় উপাদানের প্রবেশ ও নির্গমন নিয়ন্ত্রণ করে। গ্লুকোজ ও অক্সিজেন অবশ্যই কোষে প্রবেশ করতে হবে, আর কার্বন ডাই অক্সাইডের মতো বর্জ্য উপাদান অবশ্যই নির্গত হতে হবে। এই ঝিল্লি কেবলমাত্র প্রয়োজনীয় অণুগুলোকেই নির্বাচিতভাবে প্রবেশের অনুমতি দেয় এবং ক্ষতিকর উপাদানগুলোর প্রবেশ রোধ করে। আশেপাশের পরিবর্তন সত্ত্বেও অভ্যন্তরীণ পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষমতাকে হোমিওস্টেসিস বলে। এটি বজায় রাখতে ধ্রুবক শক্তির সরবরাহের প্রয়োজন হয়। জীবনের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল শক্তি উৎপাদন। আগে আলোচনা করা হয়েছে, একটি কোষকে অবশ্যই ক্রমাগত শক্তি গ্রহণ ও ব্যবহার করতে হয়। এদিক থেকে কোষ ও ইঞ্জিনের মধ্যে কিছু মিল রয়েছে, কারণ উভয়েরই নিরবিচ্ছিন্ন শক্তি সরবরাহ প্রয়োজন। জীবনের পরবর্তী অনন্য বৈশিষ্ট্য হল ক্ষতি মেরামত করার ক্ষমতা। একটি জীবন্ত কোষ ক্রমাগত রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং এই প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই ক্ষতি হয়। তবে কোষের নিজস্ব মেরামত ব্যবস্থা রয়েছে, যা সক্রিয়ভাবে ক্ষতিগ্রস্ত প্রোটিন ও ডিএনএ ঠিক করে এবং কোষঝিল্লির কার্যকারিতা বজায় রাখে। এই মেরামত প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন। জীবনের আরও একটি বৈশিষ্ট্য হল পরিবেশের প্রতি প্রতিক্রিয়াশীলতা। তাপমাত্রা, পুষ্টির মাত্রা বা বাহ্যিক সংকেত পরিবর্তিত হলে একটি জীবন্ত কোষ তার অভ্যন্তরীণ জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সেই অনুযায়ী সামঞ্জস্য করে। জীবনের সবচেয়ে সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হল পুনরুৎপাদন। একটি কোষ বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে পারে, যা জীবনের ধারাবাহিকতা নিশ্চিত করে। ফলে কোনো কিছুকে জীবিত বলে বিবেচনা করতে হলে তা অবশ্যই হোমিওস্টেসিস বজায় রাখতে সক্ষম হতে হবে, শক্তি উৎপাদন ও ক্ষতি মেরামত করতে হবে, পরিবেশগত পরিবর্তনে প্রতিক্রিয়া জানাতে হবে এবং পুনরুৎপাদন করতে সক্ষম হতে হবে। অজীবিত পদার্থ থেকে জীবিত জীব তৈরি হলে এই সমস্ত বৈশিষ্ট্যকে অবিচ্ছিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া দ্বারা চালিত হতে হয়। কোষ উৎপন্ন শক্তির একটি উল্লেখযোগ্য অংশ এই প্রক্রিয়াগুলো বজায় রাখতে ব্যবহৃত হয়। যখন এই সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়া চলমান এবং সটেকসই থাকে, তখন আমরা বলি যে কোষটি জীবিত, আর যখন এই প্রক্রিয়াগুলো বন্ধ হয়ে যায়, তখন কোষটি মৃত হয়ে যায়। আমরা আগেও রাসায়নিকভাবে অভিন্ন জীবিত ও মৃত কোষের পার্থক্য নিয়ে আলোচনা করেছি। এটি লক্ষণীয় যে কোষ একবার তার জীবন হারালে সে আর তার অভ্যন্তরীণ রাসায়নিক কাঠামোকে জীবিত কোষের মতো বজায় রাখতে পারে না। একটি মৃত কোষ তার কার্যক্রম নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে। মৃত কোষ তার ঝিল্লির ওপারে অণুর প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে না, কেন্দ্রীয় পদার্থ পরিবহন করতে পারে না এবং বর্জ্য অপসারণও করতে পারে না। এটি নিজস্ব কোনো আণবিক ক্ষতিও মেরামত করতে পারে না। জীবিত থাকার জন্য কোষের সমস্ত বায়োকেমিক্যাল প্রক্রিয়া অবিচ্ছিন্নভাবে কাজ করতে হয়। যদি এই প্রক্রিয়াগুলো বন্ধ হয়ে যায়, তবে কোষটি ধীরে ধীরে তার জীবন হারায়। দ্রুত অবনমিত হওয়ার কারণে অপরিবর্তনীয় পরিবর্তনের দিকে পরিচালিত হওয়ার অর্থ হল একটি মৃত কোষ জীবন্ত কোষের মতো একই রাসায়নিক কাঠামো ধরে রাখতে পারে না। মুহূর্তের মধ্যে জীবনের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং কোষের অবক্ষয় শুরু হয়। এই কারণেই একটি মৃত কোষকে পুনরুদ্ধার করা কার্যত অসম্ভব। রাসায়নিক বিক্রিয়াগুলো, যা জীবনকে আন্তঃসংযুক্ত চেইনের মাধ্যমে বজায় রাখে, যখন সম্পূর্ণরূপে ভেঙে যায়, তখন তা এমন পরিবর্তনের দিকে নিয়ে যায় যা সিস্টেমকে পুনরায় চালু করা অসম্ভব করে তোলে। আমরা এখানে একটি একক কোষের জীবন সম্পর্কে কথা বলছি, তবে বহুকোষী জীবের ক্ষেত্রে অনেক কোষ একত্রিত হয়ে একটি অঙ্গ গঠন করে। বেশিরভাগ কোষ একে অপরের ওপর নির্ভরশীল, অর্থাৎ একটি অঙ্গ তখনই জীবিত বলে বিবেচিত হয় যখন তার বেশিরভাগ কোষ কার্যকর থাকে। শুধুমাত্র একটি জীবন্ত অঙ্গই অন্য ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা যায়। একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও কিছু সময়ের জন্য তার অনেক অঙ্গ ও কোষ জীবিত থাকতে পারে। যদি এই অঙ্গগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে অন্য কোনো জীবিত ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয়, তবে সেগুলো বছরের পর বছর কাজ চালিয়ে যেতে পারে। এর মানে হল, যদিও একজন ব্যক্তি শারীরিকভাবে মারা গেছেন, তার দেহের কিছু অংশ এখনও জৈবিকভাবে জীবিত থাকতে পারে। এটি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে: একটি পৃথক কোষের জীবন, একটি অঙ্গের জীবন এবং একটি সম্পূর্ণ ব্যক্তির জীবনের মধ্যে পার্থক্য কী?
প্রত্যেক কোষ স্বতন্ত্রভাবে জীবিত থাকে। অনেক জীবন্ত কোষ একত্রিত হয়ে একটি জীবন্ত অঙ্গ গঠন করে এবং একাধিক অঙ্গ একত্রে কাজ করে জৈবিক সিস্টেম তৈরি করে, যেমন রক্ত সঞ্চালন ব্যবস্থা, হজম ব্যবস্থা, শ্বাস প্রশ্বাস ব্যবস্থা এবং স্নায়ুতন্ত্র। এই সিস্টেমগুলো পরস্পরের ওপর নির্ভরশীল। যখন এই সিস্টেমগুলো সুষ্ঠুভাবে কাজ করে, তখন আমরা বলি যে একজন ব্যক্তি জীবিত আছেন। মানবদেহে হৃদয় ও মস্তিষ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। যখন এই দুটি অঙ্গ কার্যকারিতা হারায়, তখন ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। অনেক দেশে মস্তিষ্কের মৃত্যুকেই আইনি সংজ্ঞায় মৃত্যু হিসেবে গণ্য করা হয়। তবে এমনকি মস্তিষ্কের মৃত্যু ঘটার পরেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে, যেমন ভেন্টিলেটরের মাধ্যমে, কিছু সময়ের জন্য দেহকে সচল রাখা সম্ভব। এই অবস্থায়, যদিও মস্তিষ্ককে মৃত বলে ঘোষণা করা হয়, শরীরের অন্যান্য অংশ কার্যত শতভাগ জীবিত থাকতে পারে। তবে মস্তিষ্কের মৃত্যু মানে এই নয় যে প্রতিটি মস্তিষ্কের কোষ সঙ্গে সঙ্গে মারা যায়, বরং তার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এটি আমাদের আরও গভীর প্রশ্নের দিকে নিয়ে যায়। জীবন কোথায় ঠিকভাবে বিদ্যমান? এটি কি কেবল অঙ্গের কোষগুলোতে, নাকি শুধুমাত্র মস্তিষ্কে? এই আলোচনার মাধ্যমে আমরা জীবন্ত কোষ ও জীবন্ত জীবের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করেছি। আমরা দেখেছি, একটি কোষ তখনই জীবিত বলে বিবেচিত হয় যখন অসংখ্য রাসায়নিক বিক্রিয়া আন্তঃসংযুক্ত ও স্ব-টেকসই পদ্ধতিতে একসঙ্গে কাজ করে। আমরা একটি একক কোষের জীবন ও একটি সম্পূর্ণ জীবের জীবনের মধ্যে পার্থক্য পরীক্ষা করেছি। যখন একজন ব্যক্তির জীবন্ত সিস্টেমগুলো তার দেহের সমস্ত জৈবিক প্রক্রিয়াগুলো একসঙ্গে পরিচালনা করতে ব্যর্থ হয়, তখনই তাকে মৃত ঘোষণা করা হয়। তবে তার অনেক কোষ, এমনকি কিছু অঙ্গ, কিছু সময়ের জন্য বেঁচে থাকতে পারে। সংক্ষেপে বলা যায়, জীবন মূলত আন্তঃনির্ভর জৈব রাসায়নিক ও শারীরিক প্রক্রিয়াগুলোর সংকলন ছাড়া আর কিছুই নয়। যখন এই প্রক্রিয়াগুলো একটি কোষের মধ্যে ঘটে, তখন আমরা এটিকে সেলুলার জীবন বলি, আর যখন এগুলো পুরো দেহজুড়ে ঘটে, তখন আমরা এটিকে জীবের জীবন বলি। জীবন এমন কিছু নয় যা এক মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।